বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিব, যেগুলো দেওয়া হয় নাই, আবার যেগুলোর জন্য রিকোয়েস্ট আসতেছে সেগুলোই দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা শেয়ারগুলো হোল্ড করছেন এবং নিতে চাইতেছেন তাদের জন্যই বিশেষ করে এই অ্যানালিসিস। এখানে থাকবে হয়তো পিপলস ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, তারপরে কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স। আমি চেষ্টা করব ওই চারটাকে দিতে। একটু সময় বেশি লাগবে, খুব স্বাভাবিকভাবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। তা আমার অ্যানালিসিস সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল একটা গাইডলাইন, একটা সাজেশন বা একটা রোডম্যাপ, একটা ওয়ে অফ ট্রেডিং। আশা করি বুঝতে পেরেছেন। ট্রেডিং অর ইনভেস্টমেন্ট আর ট্রেডিং ভিন্নতা আছে। যাই হোক, তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। আমার কাছে অনেকেই আমার ফোন নাম্বার চাচ্ছেন বা যোগাযোগের নাম্বার চাচ্ছেন। আসলে আমি আপনাদের প্রায় সবগুলা নাম্বারে আমি সবগুলা রিকোয়েস্টে আমি আনসার দিছি, নাম্বার দিছি। আপনারা হয়তো কি পাচ্ছেন না কি না আমি জানি না। আমি প্রতিটা ফোন নাম্বার যারা চাইছে, যোগাযোগ করতে চাইছে, সবাইকেই আমি রেসপন্স করছি। কিন্তু দেখলাম যে কিছু ভুল বোঝাবুঝি হইতেছে। আমি হয়তো নাম্বার দিয়ে আপনারা পান না, এরকম হচ্ছে কি না আমি জানি না। আপনারা একটু জানলে বুঝলে আমার সাথে শেয়ার করবেন। একটু আগে আমি দুজনকে দিছি, আমি জানি না ওনারা পাইছে কি না। এই জন্য আমি আমার এই চ্যানেলের কমিউনিটিতে, আমার চ্যানেলের কমিউনিটি পেজে আমি আমার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। আপনাদের বিশেষ কোনো প্রয়োজন থাকলে, কোর্স করার ব্যাপারে প্রয়োজন থাকলে, কিছু জানার থাকলে আপনারা আমাকে নক করতে পারেন। তবে জানার বিষয় মূলত রাতের বেলায় ফোন করবেন, আশা করি 7টার পরে। তা এখন আসেন অ্যানালিসিসে চলে যাই। আমার কমিউনিটিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আসেন এখন আমি পিপলসের অ্যানালিসিসে চলে যাই। আপনারা জানেন যারা আমার সাথে শুরু থেকে আসেন, এখন তো মেম্বার বাড়তেছে, এই জন্য সবাই আগে থেকে ছিল না। তখন আমার প্রথম দিককার সবচেয়ে পছন্দের আইটেম ছিল পিপলস সাজেস্ট করছি, অনেকে পিপলসে প্রফিট করছে, আমাকে ধন্যবাদও দিছে, এরকম আছে। যাই হোক, কিন্তু পিপলস আজকে আমার এই যে 70 টার্গেটে পৌঁছাই গেছে, প্রায় পৌঁছাই গেছে, এই 70-র কাছাকাছি আর কি। তো এখানে পিপলস গেছে 68.5 বা এরকম। এই 70-র কাছাকাছিতে পিপলসের একটা রেজিস্ট্যান্স থাকবে। এটা একটা টার্গেট মিট হচ্ছে পিপলসের, এবং এই টার্গেট মিটের পরে পিপলস কারেকশানে যাবে কি না আমি কনফার্ম বলতে পারতেছি না, তবে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি কারেকশানে না যায় পিপলস, সেক্ষেত্রে কী হবে সেটা একটু দেখাই দিচ্ছি। এখন দেখেন মজার ব্যাপার, দেখেন এখন পিপলসের এই পুরাটাই হয়ে গেছে একটা রাউন্ডিং বটম। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, একটা রাউন্ডিং বটম হয়ে গেছে। কিন্তু আমি পিপলসকে কোন ইয়েতে দেখাইছিলাম, আমি দেখাইছিলাম এই মেজারমেন্টে। তো পিপলস যদি এখান থেকে কারেকশানে যায়, তাহলে আমার এই মেজারমেন্টটা বা এই অ্যানালিসিসটা 100-এ 100 ওকে হতে যাচ্ছে, আর মাত্র 2-1 টাকা বাকি। আপনারা দেখতে থাকেন এবং আপনারা দেখেন এবং বিশ্বাস করতে থাকেন যে টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হয়, টেকনিক্যাল অ্যানালিসিস সঠিক, টেকনিক্যাল অ্যানালিসিস চার্ট ওকে হয়, টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে, টেকনিক্যাল ট্রেডার্স বিডির অ্যানালিসিস ওকে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন পিপলসের এই টার্গেটটা আমার অ্যানালিসিস দেওয়া ছিল। এরপরও আমি পিপলসের তার পরবর্তী টার্গেট কত এটাও দিছি, কিন্তু এরপরও আপনারা আবার আপডেট চান, মানে আপনারা আপডেটটা আপনাদেরকে বেশি টানে। আমি যেটা দেখতে পাচ্ছি, তা আপডেট তো বারবার দেওয়া যায় না, দেওয়ার প্রয়োজন হয় না। সমঝদার পিপল তো প্রথমে বুঝে যাবে, একবার দেখলে যে পিপলসের টার্গেট কোথায়, কত যেতে পারে, বারবার আর চাইবে না। এই যে দেখেন, এই যে পিপলসে আমি আরেকটা টার্গেট দেখেছি, এইটা 92 বা 93, এটা পিপলসের একটা টার্গেট। নেক্সট টার্গেট হচ্ছে এখানে, এটা আমি দেখাইছি, আমার মনে আছে, আমি এটাও দেখাইছি। এটা পার হলে ওইটা বলছি। তো এখানে পার হইতে কারেকশান হতে পারে, কারেকশান হওয়ার সম্ভাবনা আছে কিছু, তবে বড় কারেকশান মনে হয় পিপলকে হইতে হবে না। আমি এই ব্যাপারে অ্যাডভান্স কিছু বলবো না। যদি কারেকশান হয় তো হলো, আর না হলে সে তার নেক্সট টার্গেট হচ্ছে 93। আশা করি বুঝতে পেরেছেন। পিপলসটা আমি একটা বড় রকমের, এই যে আপনাদেরকে বলি সাইকোলজিক্যাল মার্কেট, এটা মনে রাখবেন। আমি একটা লেভেলে আমি ছেড়ে দিয়েছি পিপলস, যেটা আমার ঠিক হয় নাই, এইটাই বলতে চাচ্ছি।
তো এই 90 কিন্তু ওর মূল টার্গেট বা অনেকটা কনফার্ম টার্গেট ধরতে পারেন। মানে এখানে ও যাওয়ার চেষ্টা করবে কারেকশানের মধ্যে দিয়ে অথবা কারেকশান ছাড়া। কারেকশানে যাওয়ার সম্ভাবনাটা একটু থাকবে, হয়তো শর্ট কারেকশান, মোটামুটি কারেকশান অথবা শর্ট কারেকশান। এই ব্যাপারে আমি কিছু বলবো না, আমি দুইটা রেজিস্ট্যান্স দেখা দিলাম, এটা পার হলে এটা। আশা করি বুঝতে পারছেন। পিপলসের পরে আসেন রিপাবলিক। তাহলে রিপাবলিকের আপনারা দেখেন খুব সহজ একটা টার্গেট কত। তো আমি যদি এখন পিপলসের আলোকে দেখাই, তাহলে রিপাবলিকের একটা টার্গেট হলো এইটা, মূল টার্গেট কিন্তু এই 60, এই 60 লেভেলটা একটা টার্গেট, আর একটা টার্গেট হচ্ছে এইটা। পিপলসের মতো দেখেন একই লেভেলে যদি যায় তাহলে 72 বা 73 বা 74 রিপাবলিকের আরেকটা টার্গেট। এরপরে এছাড়া এটা তো লং টার্গেট, তো এছাড়া রিপাবলিকের একটা টার্গেট হলো এখানে, যেটা আমি সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম ওইটা, আর একটা টার্গেট হলো এখানে। আপনারা রিপাবলিকের এই তিনটে টার্গেটকেই এখন চাইলে ফলো করতে পারেন, আর কোনো টার্গেটের দরকার নাই, এভাবেও ভাবতে পারেন। এ 54 বা 55 রিপাবলিকের একটা টার্গেট। আরেকটা টার্গেট হতে পারে এইভাবে, এই আচ্ছা আমি এই 54 55টা উঠাই দিলাম রিপাবলিকের। আপনারা এখন খেয়াল করবেন রিপাবলিকের একটা টার্গেট হচ্ছে এই 47, 46 বা 47 রিপাবলিকের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। আগেরটা বাদ, আগে ওইটা এখন আর দেখাচ্ছি না। একটা টার্গেট এইখানে, আরেকটা টার্গেট এই 60 লেভেলে রিপাবলিকের, এবং আরেকটা টার্গেট হলো 73 বা 74। আপনাদের হয়তো মাথা নষ্ট হচ্ছে যে কী ব্যাপার, টার্গেট এভাবে বাড়তেছে কেন? হ্যাঁ, টার্গেট এভাবে বাড়বে, এটাই নিয়ম। যেহেতু সে উঠে আসতেছে, আমরা নেক্সট টার্গেটের জন্য অ্যানালিসিস দিতে পারি। যদি উঠে না আসতো তাহলে তো আর এটা অ্যানালিসিসটা দেওয়া হতো না। তাহলে উঠে আসতে যেহেতু প্রথম টার্গেটটা হচ্ছে 46 বা 47 রিপাবলিক ইন্স্যুরেন্স। আমি আর অন্য প্যাটার্নে যাচ্ছি না, যাওয়া যায় অন্য প্যাটার্নে। যেমন ধরুন আমি যদি এখন এটাকে সিফনি দিয়ে দেখাই, সিফনি হয় কি না দেখি আগে। সিফনি না হলে তো আর দেখা যাবে না, না এটা সিফনি হয় না, এটা হবে হলো ড্রাগন প্যাটার্ন। আমি যদি ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখাই রিপাবলিককে, তাহলে পরে আমরা মোটামুটিভাবে এই যে দেখেন ওই 70-র অ্যানালিসিসটা পাই, 72-র অ্যানালিসিসটা পাই। এটা হলো রিপাবলিক ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম অথবা মিড টার্ম। এই 70-র পরেও রিপাবলিকের টার্গেট থাকবে, যেরকম এইমাত্র পিপলসের টার্গেট দেখালাম। রিপাবলিকের টার্গেটে আরও চেঞ্জ আনছি এবং মেজারমেন্টে চেঞ্জ আনছি এবং প্যাটার্নে চেঞ্জ আনছি। এটা নতুন প্যাটার্নে নতুন টার্গেট, এক্সটেন্ডেড টার্গেট বলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। 70-র পরেও রিপাবলিকের, 72-র পরেও রিপাবলিকের টার্গেট থাকবে বা অ্যানালিসিস থাকবে। গ্লোবাল ইন্স্যুরেন্স, হ্যাঁ গ্লোবাল ইন্স্যুরেন্স বেশ ভালোভাবে আগাচ্ছে। গ্লোবাল ইন্স্যুরেন্স একটা টার্গেট অনেকটা মিট করে ফেলছে বা মিট করার পথে বলা যায়। এইটা একটা গ্লোবালের টার্গেট বা টপ A44। হ্যাঁ, A44-এর পরে গ্লোবালের টার্গেট কত? A44-এর পরে গ্লোবালের একটা টার্গেট হলো 60, এটা মনে রাখবেন। এরপরে গ্লোবালের টার্গেট হলো 80। এই তিনটায় গ্লোবালের টার্গেট বা গ্লোবালের নতুন রেজিস্ট্যান্স, নতুন মেজারমেন্ট, নতুন ক্যালকুলেশন। যেহেতু গ্লোবাল এখন 41+, সুতরাং তিনটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি। গ্লোবালের নেক্সট টার্গেট হলো 60, এটাতে যাওয়ার চেষ্টা করবে গ্লোবাল এখন। এরপরে গ্লোবালের টার্গেট হচ্ছে 80। এবং আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই গ্লোবাল কিন্তু গ্লোবালের বর্তমান ইপিএস দেওয়া হয়েছে মূলত 80 যাওয়ার জন্য। এটা 80 যাওয়ার ইপিএস, গ্লোবালের বর্তমান যে ইপিএস, যে গ্লোবালের টোটাল ইপিএস ছিল 60 পয়সা নাকি 70 পয়সা, সে গ্লোবালের এখন ইপিএস দিছে হচ্ছে এক কোয়ার্টারে 70 পয়সা। সুতরাং বুঝে নেন গ্লোবালের টার্গেট কি। এটা গ্লোবালকে আমি এখন আরেকটা প্যাটার্ন দিয়ে দেখাবো, আরেকটা পজিশন থেকে দেখাবো, আরেকটা মেজারমেন্ট দিয়ে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। দেখি মিলে কি না, আশা করি মিলে যাবে।
মিলে গেছে আলহামদুলিল্লাহ। এটা হলো গ্লোবালের নতুন টার্গেট বা নতুন মেজারমেন্ট বা নতুন অ্যানালিসিস। গ্লোবালের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 44, এরপরের রেজিস্ট্যান্স হচ্ছে 60, তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 80। এইটা গ্লোবালের নতুন টার্গেট, নতুন মেজারমেন্ট, নতুন ক্যালকুলেশন, নতুন নতুন অ্যানালিসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গ্লোবাল উঠে আসতেছে, গ্লোবাল যে ইপিএস দিছে এটা একটা অ্যাম্বিশাস ইপিএস, আর কিছু বললাম না, এই হলো কথা। তো গ্লোবালের অ্যানালিসিসটা শেষ করলাম। এরপরে গ্লোবালের পরে আর কি দিব বলছিলাম, কর্ণফুলী। কর্ণফুলী আপনারা দেখবেন আমার অ্যানালিসিসের এর সিস্টেমটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে। এটা হচ্ছে রিয়েল নিয়ম, রিয়েল সিস্টেম। দেখেন দারুণ অবস্থা আছে, আমি তো খেয়ালই করলাম না। এই কর্ণফুলী নিয়ে একজনে আমাকে ইয়ে করছে, আপনার জন্য কর্ণফুলী নিয়ে আমি এত লসে আছি, অত লসে আছে। আরে কিনা মাত্রই কি তুমি একদম লাভে যাবে গা? তোমার জন্য কি টাকার মেশিন বসেছে শেয়ার বাজারে? এত সোজা প্রফিট করা, ব্যবসা করা? ইন্স্যুরেন্স নিয়ে বলে যাচ্ছি 6 মাস, এমনি তো বলি নাই। যাই হোক, সে পরে তাকে আমি ব্লক করে দিয়েছি। আমাকে বারবার সে এই বিরক্ত করতেছিল, মনে হয় যেন আমি কিনতে বলছি, আমি বাই করতে বলছি, আমি আইটেম দিছি। এত ইন্স্যুরেন্সের মধ্যে সে তার নিউজে কিনছে কর্ণফুলী, আমাকে বলতেছে যে আমি আমার ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেখে কিনছে। তা আমার ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেখে কিনছো, তো আমার ইন্স্যুরেন্স অ্যানালিসিসের টাইম তো শেষ হয় নাই, কারেকশানে যাবে আবার উঠে আসবে, এগুলো আসে না বিষয়। ব্লেম করা শুরু করছে 1 বার 2 বার 3 বার। তারপরে আমি ব্লক করছি, নাইলে করতাম না। শেয়ার বাজার কি কিনলে একদম গ্যারান্টি দিবে কেউ যে এখনই উঠে আসবে, পারবে? এই মুভমেন্টের মধ্যেই তো কতজন কত কথা বললো একটু কারেকশানে আসাতে, কতজনের কনফিডেন্স লস হইলো, কতজন ইউটিউবের বিভিন্ন চ্যানেলের নিউজে মিসগাইডেড হলো, চ্যানেলের নিউজে কনফিডেন্স হারাইলো। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ টেকনিক্যাল অ্যানালিসিস যে আমি দিই, আপনারা দেখতেছেন আমি এই চার্টটা দেখে অ্যানালিসিস দিচ্ছি। আমি কিন্তু এই চার্টটা দেখে অ্যানালিসিস দিচ্ছি না। আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে এই কথাটা। আমি এই চার্ট দেখে অ্যানালিসিস দিচ্ছি না, আমি এই চার্টের এক্সরে রিপোর্ট দেখে অ্যানালিসিস দিচ্ছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই চার্টের এক্সরে রিপোর্ট দেখে অ্যানালিসিস দিচ্ছি, আমি ইন্স্যুরেন্সের এক্সরে রিপোর্ট দেখে দিয়ে অ্যানালিসিস দিচ্ছি। আমি কেন আপনাদেরকে 6 মাসের অ্যানালিসিস দিই, কেন আমি এই কিন হাসি দিয়ে দেখাই? আপনারা এগুলো দিয়ে বুঝে নেবেন কোন লেভেল থেকে অ্যানালিসিসগুলো দেওয়া হচ্ছে, কিসের বেসিসে অ্যানালিসিসগুলো দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের সবাই নেগেটিভ, তখন থেকে পজিটিভ বলে আসছি কেন? সম্পূর্ণ অ্যানালিসিস নির্ভর, এটা অন্য কিছু না। সম্পূর্ণ অ্যানালিসিস নির্ভর, অন্য কিছু না, মোটেই অন্য কিছু না। আসেন এখন ইয়েতে যাই, কর্ণফুলী দেখেন একটা টপ টার্গেট মিট করছে, দেখেন কিভাবে কারেকশান হয়। দেখেন এই টপটা মিট করে কর্ণফুলী কারেকশান হয়েছে। এই যে দেখেন টপ মিট করে কারেকশান কাজ। এখন এই কারেকশান দেখে আপনি যদি শেষ হয়ে যান তাহলে কি হবে? হবে না তো। এখানে একটা এইখানে যাওয়ার মাধ্যমে 39 যাওয়ার মাধ্যমে কর্ণফুলী একটা রাউন্ডিং বটমকেও কমপ্লাই করছে, অনেকটা বলা যায়, মনে রাখবেন। হ্যাঁ, এরপরে আসেন হচ্ছে কর্ণফুলীর অ্যানালিসিসে আসি। কর্ণফুলীর অ্যানালিসিসে 39-40 একটা টার্গেট মিট করছে। তো আমি কর্ণফুলীকে আপাতত এই লেভেল থেকে দেখাইছি, সামনে এই লেভেল থেকে দেখাবো না, সামনে আরও অন্য লেভেল থেকে দেখাবো। হ্যাঁ, আবারও বলতেছি, আমার ফোন নাম্বার, যোগাযোগের নাম্বার আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দিছি। আপনারা একটু সন্ধ্যার পরে ফোন করার চেষ্টা করবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার এই চ্যানেলের কমিউনিটিতে আমার নাম্বারটা আজকে দিছি। আমি এগুলো আসলে ওইভাবে জানতাম না, ওইভাবে বুঝতাম না। অনেকে চাইতো দিতাম, কিন্তু ওনারা পাইতো কি পাইতো না আমি বুঝতাম না। দেখলাম যে এখানে মনে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, এই জন্য আমি আজকে অনেক সোর্স খুঁজে মোটামুটি যেটা পারছি ওইখানে দিছি। আপনারা একটু দেখে নেবেন, কমিউনিটিতে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটাতে যোগাযোগ করতে পারবেন। এই যে আসেন এখন দেখেন, তাহলে এখন কর্ণফুলীর নেক্সট টার্গেট কত, এইটা খেয়াল করেন। এখন কর্ণফুলী একটা টার্গেট মিট করে কারেকশানে গেছে, মানে অ্যানালিসিসকে ওকে করছে, ওকে করে কারেকশানে গেছে। তো এত অ্যানালিসিস ওকে হচ্ছে, আর আমি অ্যানালিসিস ওকের পোস্টও দেওয়া বাদ দিছি। এমন ইউটিউব চাই না বেশি পোস্ট, বেশি রকমের পোস্ট। এখন দেখেন এই অ্যানালিসিসটা মিলছে কিনা দেখেন। পিপলের টার্গেট রেট 60 টাকা, এটা হলো পিপলস বলছি কর্ণফুলীর নতুন রেজিস্ট্যান্স বা নতুন টার্গেট। এটা হলো আফটার অ্যাচিভিং দ্য টার্গেট লেভেল 3940,
40 টাকা সে অ্যাচিভ করে ফেলছে, এগুলো আমার খেয়াল নাই, আমি দেখতে পারি না সবগুলাকে। এই কর্ণফুলিতেই আগে স্মার্ট মানি ছিল, এটা আমি জানতাম। এই কর্ণফুলি এখন ইয়ের লেভেলে, এর নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 46-47। হ্যাঁ, এটা শেষ করার পরে তার আরেকটা টার্গেট হচ্ছে এইটা, সেটা কত? 60 টাকা। এই 60 টাকায় কি কর্ণফুলির অল টার্গেট না, এই কর্ণফুলির আরও টার্গেট আছে যেটা আপনার 75+ হবে। হ্যাঁ, এটা এখন দিচ্ছি না, এগুলো পরে দিব, এখন এতটুকুই থাকুক। 78 বা 80 হইতে পারে এই কর্ণফুলির আরেকটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা এখন দিব না, এখন এতটুকু পর্যন্ত থাকুক কর্ণফুলির টার্গেট বা রেজিস্ট্যান্স। এটা আমি ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাইছি, আশা করি বুঝতে পারছেন। এবং আপনারা এই সি হর্স প্যাটার্ন বা আমি যে ক্লাসিক প্যাটার্নগুলো শেয়ার করি বা দেখাই, তা সেগুলো এগুলো আপনারা এখনও আশা করি কোথাও এইসব ইন্ডিকেটরের প্যাটার্নের আপনারা ইউজ পান নাই। তো যাই হোক, আজকে এখানে শেষ করলাম, 4টা আইটেমের অ্যানালিসিস দিলাম। সবাই ভালো থাকবেন, সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।